হ্যালো ফ্রেন্ড, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, আগামী 30শে সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে আমাদের এসএসসি এমটিএস পরীক্ষা। তোমরা যারা এবছর অর্থাৎ 2024 সালে এসএসসি এমটিএস পরীক্ষা দেবে, তোমাদের জন্যই আমি 2023 সালে এসএসসি এমটিএস পরীক্ষায় এসে যাওয়া প্রশ্নপত্র নিয়ে এই বিশেষ ক্লাস আমি করাচ্ছি। আজকে আমি করাবো 77 নম্বর ক্লাস, যেটি 13ই সেপ্টেম্বর প্রথম শিফটে এসেছিল। তো বন্ধুরা, এসএসসি তার পরীক্ষায় প্রচুর পরিমাণে প্রশ্ন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে তুলে দেয়। তো তোমাদের পরীক্ষায় ভালো ফল পেতে গেলে অবশ্যই কিন্তু এই প্রশ্নপত্র দেখে যেতে হবে। এর আগে আমি 76টি ক্লাস করে দিয়েছি। তোমরা অবশ্যই পরীক্ষার আগে ভালো করে দেখে নেবে। আর যারা এখনো পর্যন্ত তোমরা সাবস্ক্রাইব করোনি বা সাবস্ক্রাইব করতে ভুলে গেছো, তো তোমাদের বলবো অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবে। আর ভিডিওটা পছন্দ হলে একটু লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো চলো দেরি না করে শুরু করছি প্রশ্নপত্রগুলো। প্রথম প্রশ্ন দেখো কি বলেছে। 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের জনসংখ্যা কত? তো দেখো, বর্তমান 2024 সালে ভারতের জনসংখ্যা প্রায় 142 কোটির উপরে হয়ে গেছে। এখানে বলেছে 2011 সালের জনগণনায় ভারতের জনসংখ্যা কত ছিল। তো তখন জনসংখ্যা ছিল 121 কোটি। 2011 সালের জনগণনায় ভারতের জনসংখ্যা ছিল 121 কোটি। ছৌ নাচ ভারতের জনপ্রিয় ঐতিহ্যবাহী নৃত্য। নিচের কোন রাজ্যে এই নাচ পরিবেশন করা হয় না? ছৌ নাচ বিশেষ করে উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে একটি জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী নৃত্য। তো মধ্যপ্রদেশে কিন্তু এই নাচ পরিবেশন করা হয় না। দেখো, ছৌ নাচের আদি উৎপত্তি স্থল পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায়। উৎপত্তি ও বিকাশের স্থল অনুযায়ী ছৌ নাচের 3টি উপবর্গ রয়েছে, যেমন পশ্চিমবঙ্গের পুরুলিয়া ছৌ, ঝাড়খণ্ডের সরাইকেল্লা ছৌ ও উড়িষ্যার ময়ূরভঞ্জ ছৌ। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, 2022 সালের নভেম্বরে কোন রাজ্যে মানসিক স্বাস্থ্য এবং সামাজিক যত্ন নীতি অনুমোদনকারী প্রথম উত্তরপ্রদেশ রাজ্যে পরিণত হয়েছে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে মেঘালয়। মেঘালয়, ঠিক আছে, মেঘালয় হয়ে যাবে সঠিক উত্তর। কি বলেছে? 2022 সালের নভেম্বরে কোন রাজ্য মানসিক স্বাস্থ্য ও সামাজিক যত্ন নীতি অনুমোদনকারী প্রথম উত্তর পূর্ব রাজ্য পরিণত হয়েছে? তো কোন রাজ্য? মেঘালয়। বিশাখাপত্তনম বন্দর কোন রাজ্যে অবস্থিত? বিশাখাপত্তনম ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত। তো বিশাখাপত্তনম কোন রাজ্যে অবস্থিত? ভারতের অন্ধ্রপ্রদেশের অবস্থিত বিশাখাপত্তনম বন্দরটি। 5 নম্বর প্রশ্ন দেখো, বলেছে নিম্নলিখিত গুলির মধ্যে কে ভারতীয় ধ্রুপদী নৃত্যশিল্পী? ঠিক আছে, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ভারতীয় ধ্রুপদী নৃত্যশিল্পী যিনি ভারতনাট্যম এবং ওডিসি নৃত্যশৈলী উভয় আয়ত্ত করেন? তো নিম্নলিখিত কোন শাস্ত্রীয় নৃত্যশিল্পী যিনি ভারতনাট্যম এবং ওডিসি উভয় নৃত্যই পারদর্শী ছিলেন? তো তিনি হলেন সোনাল মানসিংহ। সোনাল মানসিংহ ভারতনাট্যম ও ওডিসি উভয় নৃত্যেই পারদর্শী ছিলেন। সোনাল মানসিংহ 1992 সালে ভারত সরকার দ্বারা পদ্মভূষণ এবং 2003 সালে পদ্মবিভূষণে সর্বকনিষ্ঠ প্রাপক। ঠিক আছে, তো 1992 সালে সর্বকনিষ্ঠ পদ্মভূষণ প্রাপক এবং 2003 সালে সর্বকনিষ্ঠ পদ্মবিভূষণ প্রাপক হয়েছিলেন। তিনি ভারতের রাষ্ট্রপতি কর্তৃক
রাজ্যসভার সদস্য হওয়ার জন্য মনোনীত হয়েছেন 2018 সালে। তো ভারতের রাষ্ট্রপতি 12 জন সদস্যকে কিন্তু রাজ্যসভায় মনোনীত করতে পারেন। সোনাল মানসিং 2018 সালে ভারত সরকার কর্তৃক রাজ্যসভার সদস্য মনোনীত হয়েছেন। ব্যারি মার্শাল এবং রবিনসন ওয়ারেন কোন ব্যাকটেরিয়া আবিষ্কার করেছিলেন যা মানুষের পেটে বসতি স্থাপন করে এবং দীর্ঘস্থায়ী অতিমাত্রায় গ্যাস্ট্রাইটিস আলসার সৃষ্টি করে? তো ব্যারি মার্শাল এবং রবিন ওয়ারেন একটি ব্যাকটেরিয়া আবিষ্কার করেছিলেন। সেই ব্যাকটেরিয়া কি? সেই ব্যাকটেরিয়া মানুষের পেটে বসতি স্থাপন করে এবং দীর্ঘস্থায়ী অতিমাত্রায় গ্যাস্ট্রাইটিস আলসার সৃষ্টি করে। তো সঠিক উত্তর কি হবে? তো সঠিক উত্তর হবে হেলিকোব্যাক্টর পাইলোরি। হেলিকোব্যাক্টর পাইলোরি। অপশন নম্বর খ সঠিক উত্তর হবে হেলিকোব্যাক্টর পাইলোরি। ঠিক আছে, অপশন খ হেলিকোব্যাক্টর পাইলোরি। পরবর্তী প্রশ্ন, নিচের কোন রাজ্যে মৌসুমী বর্ষার প্রথম সাক্ষী থাকে? প্রথম কোন রাজ্য বা কোন রাজ্য মৌসুমী বর্ষার প্রথম সাক্ষী থাকে? তো প্রথম যে মৌসুমী বর্ষাটি হয় সেটা হচ্ছে কেরালা রাজ্যে। ভারতের কেরালা রাজ্যে প্রথম মৌসুমী বর্ষা হয়। ভারতের ক্ষুদ্র ঋণ খাতে একটি বিশিষ্ট প্রবণতা কি? তো ভারতের ক্ষুদ্র ঋণ খাতে একটি বিশিষ্ট প্রবণতা হচ্ছে মোবাইল ব্যাংকিং পরিষেবাগুলির মিশ্রণ। এখন কিন্তু বিভিন্ন মাধ্যমে মোবাইল ব্যাংকিং হয়ে গেছে, ঠিক আছে? তো এই মোবাইল ব্যাংকিং পরিষেবাগুলির মিশ্রণ, এটা হচ্ছে ভারতের ক্ষুদ্র ঋণ খাতে একটি বিশিষ্ট প্রবণতা। ওস্তাদ বিসমিল্লাহ খান নিচের কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? তো ওস্তাদ বিসমিল্লাহ খান তিনি কিন্তু একজন সানাই বাদক শিল্পী। ওস্তাদ বিসমিল্লাহ খান তিনি একজন সানাই বাদক শিল্পী। 10 নম্বর প্রশ্ন, বিখ্যাত কয়লা খনি অঞ্চল কোরবা কোন রাজ্যে অবস্থিত? বিখ্যাত কয়লা খনি অঞ্চল কোরবা কোন রাজ্যে অবস্থিত? তো কোরবা কয়লা খনি অঞ্চল ছত্তিশগড়ে অবস্থিত। অপশন নম্বর গ ছত্তিশগড় হবে সঠিক উত্তর। কোরবা খনি অঞ্চল, কয়লা খনি অঞ্চল ছত্তিশগড়ে রয়েছে। সুষম বাজেট বলতে কি বোঝো? সুষম বাজেট বলতে বোঝায় রাজস্বের সমান ব্যয়। তো যা ইনকাম হবে সেটাই ব্যয় হলে এটাই বলা হয় রাজস্ব ব্যয়। যা ইনকাম সেটাই ব্যয় হচ্ছে, ঠিক আছে? যা ইনকাম হচ্ছে সেটাই ব্যয় হয়ে যাচ্ছে, এটাই কি বলা হয় সুষম বাজেট। পরবর্তী প্রশ্ন, রাজগীর মহোৎসব হলো ইতিহাস, ধর্ম, শিল্প ও সাংস্কৃতিক সুন্দর উপস্থাপনা। এটি কোন রাজ্যের একটি 3 দিনের উৎসব? এই রাজগীর উৎসবটি 3 দিন ধরে চলে, যেটা সেই রাজ্যের ইতিহাস, ধর্ম, শিল্প ও সংস্কৃতির একটি সুন্দর উপস্থাপনা তুলে ধরেন। এটি কোন রাজ্য? এটি বিহার। রাজগীর মহোৎসব এটা কিন্তু বিহারের একটি উৎসব। বিখ্যাত উপন্যাস দ্য গড অফ স্মল থিংস এর লেখক কে? তো দ্য গড অফ স্মল থিংস এর লেখক অরুন্ধতী রায়। অরুন্ধতী রায় এই উপন্যাসটির জন্য 1997 সালে বুকার পুরস্কার জিতেছিলেন। দ্য গড অফ স্মল থিংস এই উপন্যাসটির জন্য 1997 সালে অরুন্ধতী রায় বুকার পুরস্কার পেয়েছিলেন। অরুন্ধতী রায়ের আরো কিছু উল্লেখযোগ্য উপন্যাস হলো দ্য মিনিস্ট্রি অফ অ্যাটমোস্ট হ্যাপিনেস, দ্য অ্যালজেব্রা অফ ইনফিনিটি জাস্টিস, অ্যান অর্ডিনারি পার্সনস গাইড টু এম্পায়ার, দ্য গ্রেটার কমন গড, আজাদি, ফ্রিডম, ফ্যাসিজম, ফিকশন, কাশ্মীর, দ্য কেস অফ ফ্রিডম, আর কি ওয়াকিং উইথ দ্য কমরেডস। ওয়াকিং উইথ দ্য কমরেডস এই উপন্যাসগুলো তিনি লিখেছেন। পুরুষ জুনিয়র হকি এশিয়া কাপ 2023 যেটি ভারত জিতেছিল, খেলাটি কোথায় হয়েছিল? 2023 জুনিয়র এশিয়া হকি, ঠিক আছে, 2023
জুনিয়র হকি এশিয়া কাপ কোথায় হয়েছিল, যেখানে ভারত জয়ী হয়েছিল? তো খেলাটি হয়েছিল ওমানে। ওমানের সালহা স্পোর্টস কমপ্লেক্সে এই খেলাটি অনুষ্ঠিত হয়েছিল। ওমানের সালহা স্পোর্টস কমপ্লেক্সে। এই নিয়ে ভারত চতুর্থবার এই শিরোপা জিতেছে। রানার আপ হয়েছিল পাকিস্তান, তৃতীয় স্থান অধিকারী হয়েছিল দক্ষিণ কোরিয়া। আর এই খেলায় মোট 10টি দেশ অংশগ্রহণ করেছিল। 1857 সালের বিদ্রোহের প্রেক্ষাপটে মঙ্গল পাণ্ডে বাংলার স্থানীয় কত নম্বর পদাতিক বাহিনীর সদস্য ছিলেন? সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ হয়েছিলেন এই মঙ্গল পাণ্ডে। তো মঙ্গল পাণ্ডে 34 নম্বর পদাতিক বাহিনীর সদস্য ছিলেন। মঙ্গল পাণ্ডে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির 34তম বেঙ্গল নেটিভ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের সিপাহী হিসেবে দায়িত্ব পালন করেন। ঠিক আছে, 34 নম্বর বেঙ্গল নেটিভ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের সিপাহী হিসেবে দায়িত্ব পালন করেন এই মঙ্গল পাণ্ডে। 2021 সালে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত নিচের কোন দেশকে হারিয়েছিল? 2021 সালে সাফ চ্যাম্পিয়নশিপে ফাইনালে ভারত কিন্তু নেপালকে পরাজিত করেছিল। নেপালকে পরাজিত করে 2021 সালে সাফ চ্যাম্পিয়নশিপ ভারত জয়ী হয়েছিল। বিনেশ ফোগট প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপে কতটি পদক জিতেছে? বিনেশ ফোগট প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর যিনি বিশ্ব চ্যাম্পিয়নশিপে কতগুলি পদক পেয়েছে? তো তিনি কিন্তু 2টি পদক পেয়েছেন বিশ্ব চ্যাম্পিয়নশিপে। দুর্ভাগ্যের বিষয় 2024 সালে প্যারিস অলিম্পিকে ফাইনালে উঠলেও ওজন মাত্র 100 গ্রাম ওজন বৃদ্ধির জন্য তিনি ফাইনাল খেলা থেকে ছিটকে গিয়েছিলেন। সাংস্কৃতিক ও শিক্ষার অধিকারের উদ্দেশ্য কি? সাংস্কৃতিক ও শিক্ষার অধিকারের উদ্দেশ্য কি? তো সঠিক উত্তর হবে সংখ্যালঘু সম্প্রদায়ের ভাষা, সংস্কৃতি ও ধর্ম রক্ষা করা। সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকারের উদ্দেশ্য হলো সংখ্যালঘু সম্প্রদায়ের ভাষা, সংস্কৃতি এবং ধর্ম রক্ষা করা। অপটিক্সে কোন শব্দটি একটি লেন্সের মধ্যস্থতা খোলাকে বোঝায় যা স্থানিকভাবে আলোর বিস্তারকে সীমিত করে? তো এটা হচ্ছে অ্যাপারচার। ঠিক আছে, অ্যাপারচার। ঠিক আছে, অপটিক্সে অ্যাপারচার শব্দটি একটি লেন্সের মধ্যস্থতা খোলাকে বোঝায় যা স্থানিকভাবে আলোর বিস্তারকে সীমিত করে। কোন বছর লতা মঙ্গেশকর ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্ন দ্বারা ভূষিত হন? ভারতরত্ন পুরস্কার দ্বারা ভূষিত হন। এটা কিন্তু তোমাদের এসএসসি সিজিএল পরীক্ষায় এবছর চলে এসেছে। তো কোন বছর লতা মঙ্গেশকর ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্ন দ্বারা ভূষিত হন? তো সঠিক উত্তর হবে 2001 সালে। এই বছরই সানাই পদক বিসমিল্লাহ খানও 2021 সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। তো 2001 সালে লতা মঙ্গেশকর এবং সানাই পদক শিল্পী বিসমিল্লাহ খানকেও ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়। লতা মঙ্গেশকর কর্মজীবনে ভারতীয় সঙ্গীত শিল্পে তার অবদানের জন্য তাকে কুইন অফ মেলোডি বা নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া বলা হয় এবং ভয়েস অফ দ্য মিলেনিয়ামের মতো সম্মানিত খেতাবও অর্জন করেছিলেন। ভয়েস অফ দ্য মিলিয়নের মতো খেতাব কিন্তু লতা মঙ্গেশকর অর্জন করেছিলেন। লতা মঙ্গেশকর 1969 সালে পদ্মভূষণ, 1989 সালে দাদাসাহেব ফালকে পুরস্কার, 1997 সালে মহারাষ্ট্র ভূষণ পুরস্কার, 1999 সালে পদ্মবিভূষণ এবং 2001 সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। নির্মলা পানিকর সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার 2019 পেয়েছিলেন, যেটা
ফেব্রুয়ারি 2023-এ দেওয়া হয়েছিল। তিনি কোন নৃত্যের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এই সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছিলেন? সঠিক উত্তর হবে মোহিনীনাট্যম। মোহিনীনাট্যম নাচের জন্য নির্মলা পানিক্কর 2019 সালে যে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছিলেন। রাজঘাট স্মৃতিসৌধ। রাজঘাট স্মৃতিসৌধ কোন শহরে অবস্থিত? তো রাজঘাট স্মৃতিসৌধটি দিল্লিতে অবস্থিত। রাজঘাট হলো ভারতের দিল্লিতে অবস্থিত একটি স্মৃতিসৌধ, যেটি জাতির পিতা বা জাতির জনক মহাত্মা গান্ধীর সমাধিস্থল। মহাত্মা গান্ধীর সমাধিস্থলের নাম রাজঘাট। 1939 সালে ত্রিপুরী কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচনে কার কাছে পট্টাভি সীতারামাইয়া পরাজিত হয়েছিলেন? তো 1939 সালে পট্টাভি সীতারামাইয়া সুভাষচন্দ্র বসুর কাছে পরাজিত হয়েছিলেন। এর আগে সুভাষচন্দ্র বসু 1938 সালে হরিপুরা কংগ্রেসেও তিনি সভাপতি নির্বাচিত হয়েছিলেন। ওয়েটিং ফর এ ভিসা, এটি কার আত্মজীবনী? ওয়েটিং ফর এ ভিসা, তো এটি ডক্টর ভীমরাও আম্বেদকরের আত্মজীবনী। ডক্টর ভীমরাও আম্বেদকর 1990 সালে মরণোত্তর ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। ভারতের প্রথম আইন ও বিচার মন্ত্রী ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। তিনি 15ই আগস্ট 1947 থেকে 6ই অক্টোবর 1951 পর্যন্ত ভারতের আইন ও বিচার মন্ত্রী ছিলেন। ভারতের সংবিধানের জনক বলা হয় ডক্টর ভীমরাও আম্বেদকরকে। জম্মু কাশ্মীর পুনর্গঠন আইন পাশ হয় কোন সালে? জম্মু ও কাশ্মীর পুনর্গঠন আইন পাশ হয় কোন সালে? তো সঠিক উত্তর হবে 2019 সালে। 2019 সালে জম্মু ও কাশ্মীর পুনর্গঠন আইন পাশ হয়। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।